আজকের রাতটা অন্যরকম। কুয়াশায় মাখামাখি হয়ে আছে চারিদিক। শুকনো বাঁশপাতার উপরে টুপটাপ শিশির ঝরে পড়ার আওয়াজ হচ্ছে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগত। গত সপ্তাহের এপিসোডে আপনারা শুনেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হাড়হিম করা ভৌতিক কাহিনী পরিত্যক্ত সেই বাড়িটি এর প্রথম পর্বটি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এর দ্বিতীয় পর্বটি। আশা করি আপনাদের এই দ্বিতীয় পর্বটি খুব ভালো লাগবে। প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর, আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা। তো চলুন চলে যাওয়া যাক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হাড়হিম করা ভৌতিক কাহিনী পরিত্যক্ত সেই বাড়িটি এর দ্বিতীয় পর্বে। হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে এসে বসতেই হরেন কাকা নিজের হাতে খাবার বাড়লেন। জিজ্ঞেস করলাম, মোক্ষদা পিসি এখনো রান্নাবান্না করে দিয়ে যায় তোমায়? কে আর করবে বলো? হরেন কাকা মৃদু হাসলেন। পিসি কেমন আছে? কতদিন দেখিনি পিসিকে। আবার বললাম আমি। আসো, কোথায় দেখবে তাকে? বলে একেবারে চুপ করে গেলেন হরেন কাকা। খাওয়া দাওয়া সেরে বিছানার একধারে বসলাম যখন, হরেন কাকা দুবার কেশে দিয়ে শুরু করলেন। আজ তোমায় ডেকেছি তার নির্দিষ্ট কারণ আছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কারণটা কি? এই বাস্তুভিটে তুমি বিক্রি করো না জয়ন্ত? মানে? হরেন কাকার কথার মধ্যেই বলে উঠি আমি উত্তেজিত হয়ে। আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। এই সম্পত্তি কেন ফেলে রেখে যাব শুধু মধু? যেটুকু আয় হয় তার থেকে। তোমার পূর্বপুরুষেরা এই সম্পত্তি হস্তান্তর চান না। আমাকে থামিয়ে দিয়ে হরেন কাকা বলে ওঠেন, তোমাকে নিয়ে তারা অন্য স্বপ্ন দেখেন। রাগে আমার মাথার মধ্যে ঝাঝা করছিল। বেশ বুঝতে পারছি হরেন কাকা এই সম্পত্তি গ্রাস করতে চাইছেন। আমি এই বিষয় আশায় বিক্রি না করলে তার লাভই তো সবচেয়ে বেশি। এতদিন পুরো সম্পত্তি একা ভোগ করেছেন, এখন নিশ্চিত লোকসানের হিসাব করছেন মনে মনে। হরেন কাকা বলে চললেন, তারা চান তুমি এখানে গৃহদেবীর নিত্য পুজোর নির্দিষ্ট বন্দোবস্ত করো। তাছাড়া এই গ্রামের মানুষেরা দিনের পর দিন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ভালো ডাক্তারের অভাবে। তুমি বড় ডাক্তার হয়েছ, তুমি যদি সাধ্যমতো তাদের পাশে না দাঁড়াও, কে দাঁড়াবে তাদের পাশে? এ তাদের কথা নাকি তোমার কথা হরেন কাকা? আমি গম্ভীর গলায় বলে উঠি, সোজা কথাটা স্পষ্ট করে বলো না যে তুমি চাইছো না এই সম্পত্তি আমি বিক্রি করি, কেননা এতে তোমার এই স্বার্থে ঘা পড়ছে সবচেয়ে বেশি। হরেন কাকার দুই চোখ ঘরের অল্প আলোতেই স্পষ্ট ধক ধক করে জ্বলে উঠতে দেখলাম। চোয়াল শক্ত হয়ে উঠল তার। নিজেকে সামলাতে খানিক সময় নিলেন তিনি, তারপর ধীরে ধীরে বললেন, আজ একটা বিশেষ দিন, মনে আছে তো তোমার? কোন দিন? আজ ভূত চতুর্দশী। আজ মৃত পূর্বপুরুষেরা ভিটে দেখার জন্য নিচে নেমে আসেন। আবার সেই কথা? তুমি কি এখনো আমার কথা বিশ্বাস করছো না? এটা কি বিশ্বাস করার মতো কথা? অনেক দিন আগে তোমাকে কথা দিয়েছিলাম, আমার কথা তোমাকে বিশ্বাস করাবো। এইবার সময় হয়েছে। কিসের সময়? চলো আমরা বাইরে বেরোই। কোথায়? আসার সময় মায়ের মন্দিরে প্রণাম করে এসেছো? না। এতদিন পরে এলে কুলদেবীকে প্রণাম করলে না একবারও? বড্ড অহংকার ছিল। তাতে কি? তাই বলে বাড়ির পুরনো প্রথা ও ঐতিহ্যের সামনে নত হবে না একবারও? নিজের শিকড়টাকে অস্বীকার করে কি শিরদাঁড়া সোজা করে দাঁড়ানো যায় জয়ন্ত? ছি! হরেন কাকার ছি শব্দটার অভিঘাতে আমার বুক গুড়গুড় করে উঠল। তিনি বলতে শুরু করলেন, কর্তারা ঠিকই বলেন। তুমি সামনের দিকে তাকাতে চেয়ে ভুল করে পিছন দিকেই তাকাতে চাইছো বারবার। কর্তারা বলেন মানে? কারা তারা? মানে তোমার বাবা জ্যাঠা দাদুরা। হরেন কাকা ঘর থেকে বাইরে বেরিয়ে
চাপা খসখসে গলায় বললেন, এসো আমার সঙ্গে। আমি বাইরে বেরিয়ে হাঁটতে লাগলাম। আজকের রাতটা অন্যরকম। কুয়াশায় মাখামাখি হয়ে আছে চারিদিক। শুকনো বাঁশপাতার উপরে টুপটাপ শিশির ঝরে পড়ার আওয়াজ হচ্ছে। আমি আর হরেন কাকা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। দূরে জোনাকির আলো। আমার শীত করছিল। আমি মন্দিরের দিকে আরও কয়েক পা এগিয়ে গেলাম। মন্দিরের দরজা খোলা কেন? ভিতরে মাটির মস্ত পিল সুজিয়ে কে প্রদীপ জ্বালালো এত রাতে? আবছা আলোয় বিগ্রহের মুখ রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎই আমার মনে হলো, এতক্ষণে যেটাকে কুয়াশা ভাবছিলাম তা আসলে ধোঁয়া। ধূপ ধুনো চন্দনের গন্ধে ভরে উঠেছে মন্দির চত্বর। ঘণ্টার ধ্বনি কানে আসছে। আরতি হচ্ছে মন্দিরের মধ্যে। এক অলৌকিক পুজো পুজো গন্ধে মম করছে চারিদিক। ছায়া ছায়া শরীরের ভিড় বাড়ছে নাট মন্দিরের উঠোনে। আমার চোখে ঘোর লাগছে। তার মধ্যেই স্পষ্ট দেখলাম মন্দিরের মধ্যে আরতি করছেন ছোড়দাদু। আমার বাবা, জ্যাঠা, মা, রাঙা কাকু, দাদুরা, এমনকি আজ রাস্তায় দেখা নবু নামের লোকটাও এসে দাঁড়িয়েছেন ভাঙাচোরা নাট মন্দিরে। কিন্তু সকলের মুখেই এক আশ্চর্য বিষাদ। কতদিন পরে আমার মাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, বাবাকেও। দৌড়ে গিয়ে ডেকে উঠলাম আমি, মা। মা আমার দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিলেন। চেঁচিয়ে উঠলাম, বাবা। তিনি ফিরেও তাকালেন না। অভিমানে কান্না পেয়ে গেল আমার। বড় জেঠু এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। তার স্বচ্ছ শরীরের মধ্য দিয়ে প্রদীপের ক্ষীণ আলো এসে লাগছিল আমার বুকে। গাঢ় গলায় তিনি বললেন, জয়ন্ত, এই মাটি বেচে দিবি তুই? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এক থুরথুরে বুড়ি আমার কাছটিতে এসে ফোকলা মুখে হাসলেন। সেই হাসিতেও বিষাদ লেগে আছে। তিনি আমার চিবুক স্পর্শ করে চুমু খেয়ে বললেন, আমি তোমার ঠাকুরমা। আমাকে তুমি দেখনি ভাই কোনো দিনও, কিন্তু আমি তোমার খবর রাখি। এই দিনটিতে সবাই এখানে জড়ো হই আর বলি আমাদের জয়ন্ত মস্ত ডাক্তার হয়েছে। সে এবার এসে আমাদের গ্রামের লোকের সেবা করবে। বিনা চিকিৎসায় আর কেউ অকালে মরবে না এই গায়ে। সেই তুমি কি না বিদেশে পাড়ি দেবে? কি পাবে সেখানে? অনেক টাকা, কিন্তু তারপর জীবনটা যে একদিনে ফুরিয়ে যাবে বাছা। টাকার যে আর দাম থাকবে না তখন। নিজের দেশের মাটি আর নিজের দেশের মানুষকে যে ভালোবাসে না, সে নিজের মাকেও ভালোবাসে না। আমার বাবা সে আগের মতোই স্থির গম্ভীর গলায় বললেন, মা আর জন্মভূমি একই। মা তখনই মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। কাছে গিয়ে বললাম, কথা বলবে না তুমি আমার সঙ্গে? মা দুদিকে মাথা নাড়লেন। কখনো বলবে না? বলবো। কখন? যখন দেখব বৃত্তের কথা ভুলে, স্বার্থের কথা ভুলে গ্রামের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছিস। সেই স্বপ্নের মতো দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আমার মাথা ঘুরছিল। হাত পা অবশ হয়ে চেতনা লুপ্ত হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। পড়ে যেতে যেতেই বুঝতে পারলাম কে যেন পরম স্নেহে দুহাতে ধরে নিয়ে আমাকে আলতো করে শুইয়ে দিল নাট মন্দিরের চাতালে। খুব শান্তিতে আর আরামে চোখের পাতা বন্ধ করে ফেললাম আমি। মোক্ষদা পিসি মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, কি ছেলে রে তুই? অমন মাটির ওপরে শুয়ে কেউ ঘুমোয়? কত রাত্রিরে এসেছিস? আমি ধর্মর করে উঠে বসে মোক্ষদা পিসির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর অস্ফুটে বললাম, হরেন কাকা। মোক্ষদা পিসি বললেন, অনেকদিন ধরেই ভুগছিলেন। মাস 2 হলো গত হয়েছেন। মন্দিরের পুজো? জিজ্ঞেস করলাম। বন্ধ হতেই বসেছে। একে ওকে খোসামত করে পুজোটুকু করাই। আর কালী পুজো দেখি রাতে কাউকে দিয়ে যদি 2টো ফুল ফেলাতে পারি।
আমি উঠোনে নেমে আকাশের দিকে চাইলাম। ভারী চমৎকার আলো ফুটে উঠেছে। সেই আলোয় ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দুগুলো ঝলমল করছে। আশেপাশের ফুল গাছগুলোয় ফুল ফুটেছে। হরেন কাকা কথা রেখেছেন, এবার আমার কথা রাখার পালা। আর পিছনে তাকানোর সময় নেই, সামনে অনেক কাজ। পকেটের মধ্যে আমার ফোনটা ভাইব্রেট করে উঠল। মেসেজ দেখলাম, রূপম কাল মেসেজ করেছিল, এখন ঢুকলো। আমার প্রপার্টিটা কিনতে চায়, আউটস্কার্টে একটা পিকনিক স্পট তৈরি করতে চাইছে, লোভনীয় দাম দিচ্ছে নিজে থেকেই। মেসেজটা মুছে দিলাম। ধীরে সুস্থে ওকে জানিয়ে দিলেই হবে। জমি জায়গা বিক্রির সিদ্ধান্তটা আমি বাতিল করছি, বিদেশে চাকরির সিদ্ধান্তটাও। গ্রামের এই বাড়িতেই আমি একটা দাতব্য চিকিৎসালয় খুলব। সপ্তাহে 3 দিন একবেলা করে আসব নিখরচায় রুগী দেখতে। গৃহদেবের মন্দিরেও নিত্য সেবারও একটা বন্দোবস্ত করতে হবে। তো এই ছিল আজকের হাড়হিম করা ভৌতিক কাহিনী, পরিত্যক্ত সেই বাড়িটি। কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা আমাদের সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত 9:45 এরকম ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের কাহিনীটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত 9:45 নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রেত ভাণ্ডার চ্যানেলে।